রেকর্ড করতেছো? ভাইয়া। হ্যাঁ, রেকর্ড রেকর্ড করো। হ্যাঁ, তো বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে ভিত্তি করে যখন নাটকটা রচনা করতে যাই, জি, তখন আমাকে বাংলাদেশের হিস্ট্রিটা এবং বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনীটার উপরে ভালো করে ফোকাস করতে হয়। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ রোজ নামচা, জি, বঙ্গবন্ধুর বিভিন্ন উক্তি, বিভিন্ন ভাষণ, ঠিক আছে। তারপর জি, হচ্ছে আহ চীন চীন ভ্রমণের নিয়ে যে বইটা আছে, হুম, আমার দেখা নয়া চীন, এই ধরনের বইগুলো থেকে বঙ্গবন্ধুর রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা আমার হয়। জি, তো এই ধারণার ভিত্তিতে আমি অভিনেতাদেরকে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করে যে 69 গণ অভ্যুত্থান, 66 ছয় দফা, তারপর হচ্ছে যে বাঙালি স্বাধিকার চেতনা, এই সমস্ত কিছু নিয়ে কেন 1971 সালে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠলো, এবং হচ্ছে আহ, পু- মানুষের মধ্যে যে দেশপ্রেম, পুলিশ সদস্যদের মধ্যে যে দেশপ্রেম, কেন তারা হচ্ছে জানতো যে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করলে হয়তো পারবে না, জি, কারণ পাকিস্তানের যে আধুনিক অস্ত্র শস্ত্র, তারপরেও তারা কেন প্রতিরোধ অংশগ্রহণ করলো, মানে আত্মহত্যা সামিল। জি, আমি জানি যে আমি মরে যাব, কারণ আমি ওর সাথে পারবো না, আমার অত অস্ত্র নাই, তারপর আমি ওর সাথে যুদ্ধ করতেছি, যুদ্ধ করতে যাচ্ছি, যা আছে তা নিয়ে। জি, ঠিক আছে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অভিনেতাদেরকে একটা প্রপার ধারণা, বায়ান্নের পর থেকে 1969 71 মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত জি, একটা রাজনৈতিক পট পরিবর্তন এবং আমাদের যে বিভিন্ন চাওয়া, বৈষম্য, এই সমস্ত কিছু নিয়ে একটা অভিনেতাদেরকে একটা মোটিভেশন এবং একটা সেমিনারের মতো একটা মানে আলাপ আলোচনার বিষয়বস্তু আমরা তৈরি করি। এরপরে আমি বললাম যে হচ্ছে জিয়াউদ্দিন, যিনি হচ্ছে যে পুলিশ লাইনে জীবিত পুলিশ সদস্য, কুমিল্লা সদরে থাকেন, উনি আসছেন। উনি আচ্ছা, এসে হচ্ছে উজ্জীবিত করছে অভিনেতাদেরকে, পারফর্মারদেরকে। জি, তারপরে এই গবেষক, যার গবেষণার উপর বেসড করে আমরা অমানিসা পরিবেশ থিয়েটারটা তৈরি করছি, জি, সেই নাট সে গবেষক মামুন সিদ্দিকী, তিনিও আসছেন কুমিল্লা, জি, এসে হচ্ছে অভিনেতার সাথে বসছে, কথা বলছে, উজ্জীবিত করার চেষ্টা করছে। জি। তারপরে ভাইয়া এই হুম, যখন ওয়ার্কশপগুলো হলো, হুম, তারপরে যে মহড়ার যে আয়োজন করলেন, যে প্রাইমারি হুম, ওদের ধারণা দেওয়ার পর যে মহড়ার আয়োজন করলেন, এই মহড়ার হুম। কত মানে কতদিন লেগেছিল মহড়ার এই করতে আপনার? আমরা অমানিসা করতে 25 দিন, 20 দিন আমরা মানে টানা মহড়া করেছে হচ্ছে যে 15 দিনের মতো। জি, আমাদের কাজ শুরু হয়েছে মানে 20-25 দিন, এরকম আর কি, 20-25 দিন গড়ে এই আচ্ছা। কাজটা করছি আমরা। এই মহড়ার যেহেতু আপনার একাধিক পারফর্মার, হুম, আপনি হুম, বললেন যে বিএনসিসি ছিল এখানে, রবার হুম, স্কাউট ছিল, হুম, আবার হুম, থিয়েটারের ছেলে মেয়ে ছিল বা থিয়েটারের বাইরেও ছিল। তো আপনি হুম। কি এই সকলের মধ্য থেকে যারা যেখানে পারদর্শী তাদের কি সেখানে হুম। ব্যবহার করেছেন? হ্যাঁ, হ্যাঁ, যারা যেহেতু যেখানে পারদর্শী থাকে সেখানে আমরা এই ব্যবহার করছি। আচ্ছা, এবং হচ্ছে অভিনেতাদেরকে হচ্ছে যে এই এই যে সাথে বিএনসিসি জি, এবং হচ্ছে যে স্কাউট রোভার, এদের সাথে হচ্ছে যে কি করে দিছি, মানে ছড়াই দিছে। আচ্ছা, আমাদের এখানে যে থিয়েটার অভিনেতা ছিল, কুমিল্লা কলেজ থিয়েটার, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, হুম, তারপর হচ্ছে অজিত গুহ কলেজ থিয়েটার, জি, তারপরে হচ্ছে যে এই আরো কুমিল্লার যে বিভিন্ন নাটকের দলগুলো ছিল, সেখানকার যে সমস্ত অভিনেতারা আসছিল, জি, তাদেরকে হচ্ছে এই বিএনসিসি ক্যাডেট ওদের সাথে কি করে দিয়েছে, অ্যাটাচ করে মার্চ করে দিয়েছে একসাথে, যাতে আচ্ছা, হচ্ছে যে মানে অভিনয়টাও পাওয়া যায় এবং যে সামরিক ট্রেনিং এর বিষয়গুলো সেগুলোকে আমরা ভালো করে মানে উপস্থাপন করতে পারি। আচ্ছা। মহড়ার যে করেছেন, মহড়ার যে প্রাইমারি স্টেপ থেকে যদি একটু বলতেন যে মানে প্রথম কিভাবে শুরু করলেন এবং উম, ফাইনাল এই পর্যন্ত প্রোডাকশন পর্যন্ত কি কি ধাপে কাজগুলো করেছেন? প্রথমে আমরা যেটা করেছি, আমরা প্রথম আমাদের দায়িত্ব ছিল বিভিন্ন সেক্টর থেকে যে সমস্ত ছেলে পেলে অভিনেতা অভিনেত্রীরা আমরা আসছে, জি, তাদের মধ্যে একটা হচ্ছে যে বন্ডিং তৈরি করাটা হচ্ছে যে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, কারণ হচ্ছে বিভিন্ন দল থেকে আসছে, বিভিন্ন থিয়েটার থেকে আসছে, তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে থাকলে তো আমাদের কাজটা হবে না, কারণ থিয়েটার একটা হচ্ছে সমন্বিত শিল্পকলা, জি, সবাই সমন্বিতভাবে কাজটা করতে হবে। এবং হচ্ছে যে আম, এখানে গ্রুপ গ্রুপ হাত থাকলে চলবে না, সুতরাং গ্রুপ গুলোকে অ্যাকোমোডেট করা, এটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ। তো এই ক্ষেত্রে আমরা থিয়েটার গেম গুলোকে ব্যবহার করছি। আচ্ছা, থিয়েটার গেম ব্যবহার করে ওদের মধ্যে জড়তাকে কাটানো, তারপর হচ্ছে যে তাদের মধ্যে হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং হচ্ছে যে একজন আরেকজনের প্রতি যে আস্থা, জি, বিশ্বাস, জি, এই জায়গাগুলো তৈরি করার প্রথমে কাজটা করছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই কাজটা হওয়ার পরে আমরা
হচ্ছে আস্তে আস্তে আমাদের নাটকের যে গান, জি আমরা গান ব্যবহার করছি এখানে। জি আহ সেই গানগুলোকে আমরা মানে ওই প্রথমে গানের মহড়াগুলো আমরা করা শুরু করছিলাম, কোরিওগ্রাফি গুলা। জি তারপরে হচ্ছে এই যে পাকিস্তানি সৈন্যদের যে আসা, ব্যারেকে আসা, ব্যারেক থেকে যাওয়া, ঠিক আছে, এই মার্চ গুলাকে আমরা আস্তে আস্তে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে অ্যাক্টিং এর যে পার্ট গুলা ছিল, এখানে সংলাপ আছে, সে সংলাপের পার্ট গুলো ধরে ধরে কাজ করছে, সংলাপের পার্ট গুলা। তারপরে হচ্ছে যে পুরো জিনিসটা সবাইকে পুরো গল্পটা প্রতিদিন একবার করে আমরা পাণ্ডুলিপি পাঠ করতাম, আচ্ছা যেন হচ্ছে পুরো গল্পটা সবার মাথায় গেঁথে যায় আচ্ছা এবং ইন্ডিভিজুয়ালি যে যার দৃশ্য আছে সে তার দৃশ্যটা বুঝে নেয়। এবং এক একটা গ্রুপে 2-3 বার 4 বার করে হচ্ছে মঞ্চে ঢোকা বেরোবার ব্যাপার ছিল, জি কস্টিউম চেঞ্জ করা, আবার বের হওয়া, আবার কস্টিউম চেঞ্জ করে বের হওয়া। আমরা যদি মানে একটা ক্যারেক্টারের জন্য বা একটা সিনের জন্য শুধু আলাদা আলাদা পারফরম্যান্স নির্বাচন করতাম, তাহলে আমাদের 150-200-র উপর পারফরম্যান্স লাগতো। জি আমরা ওইটাকে হচ্ছে অ্যাকোমোডেট করে নিচ্ছি, ঠিক আছে, এই বিষয়টা ঢুকে বেরিয়ে কস্টিউম চেঞ্জ করে, আবার ঢুকে আবার বেরিয়ে কস্টিউম চেঞ্জ, এভাবে করে। জি তো এই বারবার পাণ্ডুলিপি পাঠ এবং হচ্ছে আমরা ইতি নিয়ে গেছিলাম, মানে যেখানে আমাদের মূল উপস্থাপনা হবে সেখানে নিয়ে গেছিলাম আমরা ভিজিটে আগে দেখানোর জন্য। এরপরে বৃষ্টি ছিল, কাদা ছিল, আমরা কাজ নামতে পারিনি মাঠে, মানে যেখানে আমরা কাজ করবো। আচ্ছা এরপরে হচ্ছে বৃষ্টি কাদা নিয়েও আমাদের যখন আর সময় নেই, সময় চলে আসছে, আমরা গেছি ওখানে। ওদের একদিক এন্ট্রি, কোন দিক থেকে কে ঢুকবে, কখন কত সময়টা লাগবে, এই বিষয়গুলোকেও আমরা ওখানে কি করছি, প্রযুক্ত করার চেষ্টা করছি। টোটালি মিলে সম্পূর্ণ ঘটনা, কার কি দায়িত্ব সেটা, কোরিওগ্রাফি, অ্যাক্টিং, দেন হচ্ছে যে পুরা আবার এখানে প্রপস এর ব্যবহার ছিল প্রচুর। কারণ হচ্ছে যে অস্ত্রের ব্যবহার। জি আমরা হচ্ছে বিএনসিসি দের যে বন্দুক আছে, কাদা বন্দুক, জি সেই বন্দুকগুলো ব্যবহার করছি আমরা। আরো হচ্ছে বন্দুক মানে কিনে নিয়ে আসছি বাইরে থেকে, মানে ঢাকার থেকে কিনে নিয়ে এসে সেই বন্দুকগুলো, প্রপস গুলোর সাথে তাদেরকে কি করা, পরিচিত জি করানো। তারপরে হচ্ছে এইভাবে করে আমরা সমন্বিত করে পুরো কাজটা করছি আচ্ছা ধাপে ধাপে। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা অংশ ছিল হচ্ছে মিউজিক। জি আমরা ধারা বর্ণনা রেকর্ড করছি স্টুডিওতে গিয়ে। আচ্ছা আমরা আবার নতুন করে মিউজিক ক্রিয়েট করছি। আহ গান আমরা ব্যবহার করছি, আমরা শিল্পীদেরকে দিয়ে, লোকাল শিল্পীদেরকে দিয়ে গান গাওয়াইছি। জি গান গাওয়াই সেখানে মিউজিক কম্পোজ করে আমাদের লেখা কবিতা সেখানে অ্যাটাচ করে একসাথে, মানে এভাবে করে আমরা পুরো বিষয়টাকে তৈরি করছি। আচ্ছা আপনি প্রথমত হচ্ছে এই যে আপনার মহড়া যে শুরু মহড়াটার আহ, যে স্পেসে আপনি পারফরমেন্স করেছেন সেই স্পেসে হুম। প্রথমত করেননি না মানে না, রিহার্সালটা সুযোগটা যেহেতু যেহেতু পুলিশ লাইন একটা হচ্ছে মানে রেস্ট্রিক্টেড এরিয়া, জি ঠিক আছে, সেহেতু আহ, পুলিশ লাইনে মানে শুরুর দিন থেকে আমরা পুলিশ লাইনে গিয়ে ওই কাজটা করে নেই। আচ্ছা এর আরেকটা কারণ হচ্ছে যে আমাকে তো আগে আমার অভিনেতাদেরকে তো জানাতে, বোঝাতে হবে হুম যে আমরা আসলে কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, হুম গল্পটা কি, সেটা জানাইয়া বুঝাইয়া তারপরে ওই বড় স্পেসে নিয়ে যাওয়া। নাহলে আমি শুরু থেকে যদি ওদেরকে বড় স্পেসে ছেড়ে দিতাম, তাহলে আমাদের কাজটা আরো কঠিন হয়ে যেত। আচ্ছা কারণ এর তো ওপেন, অনেক ওপেন, তাই না? জি মনোযোগ দিয়ে শোনা বোঝার বিষয়টা তো তখন হচ্ছে যে তৈরি করাটা কষ্ট হয়ে যেত। জি আগে আমরা আমাদের এই শিল্পকলার গ্রাউন্ড মাঠে, জি ঠিক আছে, চারদিকে দেয়াল ঘেরা মাঠের মধ্যে ওদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করে বুঝিয়ে তারপরে আমরা যে স্পেসে যাবো সেই স্পেসে নিয়ে যেত। আচ্ছা তখন তাদের জন্য ওই মানে গল্প জানা থাকার দরুন তাদের দায়িত্বটা কি, তারা সেটাকে হচ্ছে খুব সহজেই ধরতে পারতেছে। আমার মনে হচ্ছে যে এভাবে করে যাওয়াটা বেটার। আচ্ছা তবে আমরা চাইছিলাম যে শো শুরু মানে পারফরমেন্সের 1 সপ্তাহ আগে থেকে কোথায় যাব, স্পেসে স্পেসে যাব। আচ্ছা তখন হচ্ছে নিম্নচাপের জন্য প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, তো বৃষ্টিতে তার বাইরে কাজ করার সুযোগ নেই। হুম তারপর হচ্ছে আমরা যে মাঠটাকে আমাদের সাউন্ড স্পেস, যেটা পেছনে ব্যারাক সামনে মাঠ, ওই মাঠটা হচ্ছে কাদা পানি জমে, ঠিক আছে, হাঁটু সমান পানি ছিল। আচ্ছা তো ওই জন্য আমরা ওখানে আসলে নামতে পারি না। পরে পারফরমেন্সের 2 দিন আগে আমরা হচ্ছে গিয়ে কাদা পানিতে নামছি। বলছে আচ্ছা না, কাদা পানি হলে কাদা পানি নামতে হবে, কিছু করার না, সময় চলে আসে আচ্ছা তো এরকম। এই যেহেতু পারফর্মাররা এই বাংলাদেশেই সারা বাংলাদেশেই টার্মসটা একটু নতুন তো সেই হুম ক্ষেত্রে যখন এরা যখন কাজ করতে গেল হুম
তখন এদের কোনো ধরনের মুভমেন্টের ক্ষেত্রে, যেমন প্রসিনিয়াম থিয়েটারে একটা অডিটোরিয়াম থাকে, ছোট একটা মঞ্চ, হুম। দর্শক এক পাশে বসা থাকে, সেক্ষেত্রে এক ধরনের কনসেন্ট্রেশন বা মুভমেন্টের সঙ্গে সংলাপ একটা প্রক্ষেপণের ব্যাপার। সেক্ষেত্রে পরিবেশ থিয়েটারে আপনার কাছে পারফর্মাররা যখন ছেড়ে দিলেন পরিবেশটাকে, তখন ওদের মুভমেন্টের ক্ষেত্রে সংলাপ ডেলিভারিটা কেমন, বা এটা আপনি কি মানে কি এক্সপেরিমেন্ট আপনার কাছে হয়েছিল? ওকে, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল যে আমাকে তো, আমি যাই করি না কেন, আমাকে তো সংলাপটা শোনাতে হবে দর্শককে। জি। আর সংলাপটা যদি না শোনাইতেই পারি, কারণ কিছু কিছু জায়গা হচ্ছে কোর, মানে সংলাপ, ওই সংলাপের উপরে বেস করেই নাটকটা। মানে সংলাপটা যদি আমি বোঝাতে না পারি দর্শককে, তাহলে দর্শকটা পুরো জিনিসটা ধরতে পারবে না। জি। তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য পরিবেশ থিয়েটারের মাধ্যমে যে 1971-এর মুক্তিযুদ্ধ এবং হচ্ছে 25শে মার্চ রাতের গণহত্যা, এই বিষয়গুলোকে আমরা আসলে তুলে আনতে যে দর্শকের সামনে, এটা আসলে তখন কি হয়ে যাবে, মানে তুলে আনতে পারবো না। সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ ছিল যে সংলাপটাকে কিভাবে আমরা দর্শককে শোনাতে পারি। তো এই ক্ষেত্রে আশেপাশের কয়েকটা জেলায় কি করছিল, কিভাবে করছিল, সেই বিষয়টা আমরা খোঁজ খবর করি আর কি। তখন আমরা দেখলাম যে চাঁদপুরে হচ্ছে তারা আগে সংলাপ রেকর্ড করে ফেলছিল আচ্ছা। স্টুডিওতে। জি। তারপরে হচ্ছে আরো কয়েকটা জেলায় সেম কাজ করছে, যে সংলাপ রেকর্ড করে ফেলছে স্টুডিওতে। জি। আমার উপলব্ধি হইলো যে আমরা তো থিয়েটার করছি, জি। সংলাপ যদি আমি রেকর্ড করে ফেলি তাহলে তো থিয়েটারের যে লাইভনেসটা সেটা থাকে না। সংলাপ যদি রেকর্ডেড হয়ে যায়, তাহলে অভিনেতার চিন্তা থাকবে যে আমি রেকর্ডেড সংলাপের সঙ্গে আমার মুখ মিলাতে হবে, জি। এই লিপসিং করতে হবে। তো লিপসিং মেলাতে মেলাতে অভিনেতা তার অভিনয়ের দিকে কনসেন্ট্রেট করতে পারবে না। জি। তাহলে তো আমার যে থিয়েটারের মূল যে বিষয় লাইভনেস, প্রাণ, সেটাই থাকছে না। তাহলে আমরা কি করতে পারি? তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা হচ্ছে সংলাপ রেকর্ডে যাবো না, আমরা সংলাপ লাইভেই বলবো। সেক্ষেত্রে আমরা মাউথ পিস ব্যবহার করছি, এই কর্ডলেস স্পিকার, জি। যেগুলো হচ্ছে যে ওই কানের মধ্যে কানে দিয়ে, বা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। ওই কলার মাইক্রোফোন যেগুলোকে বলে, ওগুলো ব্যবহার করছি আমরা লাইভ মিউজিক। এক্ষেত্রে আমরা এক্সপার্ট নিয়ে আসছিলাম হচ্ছে আমাদের এই চট্টগ্রামের যে ভুট্টু বলে একজন আছেন, যিনি সাউন্ডে খুব এক্সপার্ট, তাকে নিয়ে এসেছিলাম আমরা। আচ্ছা। তারপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় ছিল। আমাদের 3 তলা ব্যারাক, প্রত্যেকটা তালায় হচ্ছে যে মাইক্রোফোন বসানো। তারপরে হচ্ছে আমাদের আড়াই এবিএম আব্দুল আলিমের যে বাসাটা, সেটাকে আমরা হচ্ছে ওইখানে পুলিশ লাইনে আমরা যে ফাউন্ড স্পেস, সেখানে একটা পাইছিলাম, একটা মানে আগে আড়াই এর দপ্তর ছিল সেটা। হ্যাঁ, হ্যাঁ, পেছনে। ওই, হ্যাঁ, বামে বামে হাত বামে আর কি, আমাদের স্পেসের বামে। আচ্ছা। এটা হচ্ছে যে ভিডিওতে আছে। দর্শকের ভেতরে আমরা দেখলাম যে দর্শকের মধ্যেও কিছু একটা হোক, জি। সেজন্য দর্শকদের যে দিকে দর্শক বসাইছি, সেই পাশেই হচ্ছে একটা রুম ছিল, ওটাকে আমরা আড়াই এবিএম আব্দুল হালিমের বাসা বানাইছিলাম। আচ্ছা। সেখানেও হচ্ছে যে স্পিকার দেওয়া, ঠিক আছে। তারপর অভিনেতাদের কলারে স্পিকার, জি। ঠিক আছে। তার মানে সাউন্ড একটা বিশাল এখানে প্যাক ছিল আমাদের, আচ্ছা। যে সংলাপগুলো শোনানো সব জায়গায় সঠিকভাবে। আচ্ছা। মানে আমি যেটা তাতে করে হচ্ছে ওদের প্রবলেমটা হয়নি আর কি, যে গতি, যে লয় হ্যাঁ, না ছন্দ থাকে। না 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 না, আচ্ছা। আমরা এটা রাখতে পারছি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে যে রিসার্চ সেকশন যেটা বলে মানে দর্শকদের সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করা, সেই হুম। ক্ষেত্রে পারফরম্যান্সের সাথে দর্শকদের এবং স্টোরির সঙ্গে যে একটা সাদৃশ্যতা, একাত্মতা, সেটা আপনি কিভাবে করেছিলেন? ওকে, আমাদের পুলিশ লাইনের যে হচ্ছে মানে আমাদের যে পরিবেশ থিয়েটারের স্টেজটা, সেটা হচ্ছে যে দর্শকের সম্মুখে ছিল হচ্ছে, সামনে হচ্ছে একটা খালি মাঠ, জি। মাঠের পেছনে হচ্ছে সাইক্লোর মতো, মানে আমরা যেটাকে প্রসিনেমা সাইক্লো বলি, জি। সেই সাইক্লোর জায়গায় ছিল হচ্ছে যে ব্যারাকটা, যেটা অরিজিনাল ঘটনার স্পেসটা। হ্যাঁ, জি। এরপরে হচ্ছে দর্শকের পেছনে, মানে অপোজিটে জি। মাঠ এবং ব্যারাকের অপোজিটে একটা বেদি আছে, শহীদ বেদি, আচ্ছা। ঠিক আছে। যে বেদিতে হচ্ছে মানে দেশ স্বাধীন হওয়ার পরে বেদিটা তৈরি করছে 33 জন পুলিশ সদস্যদের স্মরণে, আচ্ছা। ঠিক আছে, ওই বেদি। তারপর হচ্ছে এই বেদি বেদি তারপর হচ্ছে যে আমাদের ব্যারাক, এই দুইটা স্পেসের মাঝখানে একটা রাস্তা, জি। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা ব্যারাকের সামনে দিয়ে রাস্তা, তারপর ব্যারাকের আমার ডান পাশে দর্শকের ডান পাশে একটা রাস্তা, জি। ঠিক আছে। এই রাস্তাগুলোকে আমরা ফাঁকা রাখছি, এবং হচ্ছে যে আহ দর্শক বসাইছি হচ্ছে যে এই দর্শকের মাঝখানে রাস্তার জায়গা রাখছি।
ঠিক আছে, আমার অভিনেত্রীরা দর্শকের ভেতর দিয়ে মঞ্চে ঢুকছে, মানে অভিনয় স্পেসে ঢুকছে, অভিনেতাদের দর্শকের ভেতর দিয়ে ওরা অভিনয় স্পেস থেকে বেরোচ্ছে। তারপরে যে রাস্তা বললাম, জি তো বেদি আর হচ্ছে যে মাঠ যেখানে আমাদের পারফরমেন্স, সে মাঠের মাঝখানে যে রাস্তা, এই রাস্তার ওই পাশেও দর্শক, এই পাশেও দর্শক। জি ঠিক আছে, আমার হচ্ছে যে বঙ্গবন্ধুর সাথে মাঝে যে ভাষণটা দিচ্ছে, জি ভাষণ দিয়ে বঙ্গবন্ধু হচ্ছে দর্শকের ভেতর দিয়ে বেরিয়ে যায়, জি স্লোগান দিয়ে দিয়ে মিছিল করতে করতে বঙ্গবন্ধুকে নিয়ে অভিনেতারা প্রায় 30-40 জন অভিনেতা বঙ্গবন্ধুকে নিয়ে একটা বিশাল মিছিল করতে করতে এই দর্শকদের ভেতর দিয়ে বেরিয়ে যায়। তারপরে RIBM আব্দুল আলিমের বাসায় যখন পাকিস্তানি সেনারা অ্যাটাক করে, তারা এই দর্শকের ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, আহ ওই ভেতরে যাচ্ছিল। একটা মজার ঘটনা আছে, আমাদের পারফর্মারকে হচ্ছে যে দর্শক খামতি খামতি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও এসে বলে, স্যার দেখেন আমার এখানে দেখা করতে চাই। আমি বললাম, কি হয়েছে তোমার? বলে, স্যার কে যেন খামতি দিচ্ছে বাইরে হওয়ার সময়, মানে দর্শকের ভেতর দিয়ে বেরোনোর সময় এখানে খামতি দিচ্ছে আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো মজার। আমরা এই মানে এই দর্শকের প্রবেশ প্রস্থান, হুম এই বিষয়গুলোর মাধ্যমে হচ্ছে যে অভিনেতা দর্শকের ভেতর দিয়ে করছি আমরা অভিনেতাদের আচ্ছা প্রবেশ প্রস্থান। ঠিক আছে, বিভিন্ন কিছু, তাতে হচ্ছে যে অভিনেতাদের অ্যাটাচমেন্টটা, মানে অভিনয় স্পেসটা হচ্ছে যে দর্শককেও ভিতরে নিয়ে আসা, অভিনয় স্পেসের ভিতরে নিয়ে আসা, জি এই বিষয়টা ছিল। আপ- তারপরে হ্যাঁ, হুম, বলুন বলুন আরেকটা আরেকটা বিষয় ছিল যে রিচার্ড শেগনার একটা কথা ছিল, দর্শককে তার ইচ্ছা মতো বসতে দাঁড়াতে দিতে হবে। হুম ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে মঞ্চ, আমাদের যে স্পেস যেখানে আমরা কাজ করছি, সেখানে দর্শকরা ইচ্ছা মতো রাস্তায় দাঁড়িয়েছিল। আমরা যে রাস্তাটা খালি রাখছিলাম, জি নিয়ন্ত্রণ করা সম্ভব না যে আমরা রাস্তা খালি করেন খালি করেন, তো ওখানে দর্শকরা দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, তারা দেখতেছে অভিনেতাদের প্রবেশ প্রস্থান, অভিনেতারা ঢুকতেছে দৌড়ায় দৌড়ায়, আবার বেরোচ্ছে, মানে অ্যাক্টিং করতে করতে বেরিয়ে যাচ্ছে, মিছিল করতে করতে বেরিয়ে যাচ্ছে, ওরা দেখতেছে। বের হওয়ার পরে অভিনেতারা দেখতেছে, দর্শক দেখতে পাচ্ছে, যারা দাঁড়ানো দর্শক ছিল আর কি, স্কেটার যারা ঘুরে বেড়াচ্ছিল দর্শক, তারা দেখতেছে অভিনেতারা বেরোয় মাইক্রোফোন চেঞ্জ করতেছে, কস্টিউম চেঞ্জ করতেছে, মেকআপ চেঞ্জ করতেছে, আবার ঢুকতেছে। ঠিক আছে, তাতে হচ্ছে যে মানে একটা ওই রিচার্ড শেকনারের ওই মূলনীতির একটা বিষয়কে আমরা এখানে হচ্ছে মানে অজান্তেই আমরা পালন করি, সেটা হচ্ছে অভিনেতা দর্শকদের কে তাদের ইচ্ছা মতো বিচরণ করতে দিতে হবে। ওই আচ্ছা বিচরণের বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাক্টিং স্পেসের ব্যবহারের ক্ষেত্রে ওরা অ্যাটাচ হয়ে গেছে আর কি একসাথে। আচ্ছা মানে আপনি আপনার ডিজাইনটা ওরকম ছিল আর কি। হ্যাঁ, ওই ডিজাইনটা ওরকম ছিল। আচ্ছা এবার হচ্ছে এই যে আপনি আচ্ছা আচ্ছা, এই যে দর্শকদের কি বলছে, প্রশ্নটা কি ছিল, দর্শকদেরকে কিভাবে আমরা অ্যাকোমোডেট করি, তো জি 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 আরেকটা লাস্ট একদম শেষে, নাটকের শেষ দৃশ্যে আমরা দেখাই যে 33 জন পুলিশ সদস্য যারা মারা গেছে, জি তারা একে একে হচ্ছে যে উঠে দাঁড়াইছে মঞ্চে, মানে আমাদের যে অভিনয় স্টেজে দাঁড়াইছে, দাঁড়াইয়া তারা এখানে একটা গান গাইতেছিল, একটা গান ছিল, আমরা গান ব্যবহার করছিলাম, জন্ম আমার ধন্য হলো মাঝে। হ্যাঁ হ্যাঁ এই গানের সঙ্গে তারা হচ্ছে যে ওই দর্শকের মাঝখান দিয়ে হেঁটে তারা কোথায় চলে যায়, যে এখানে পুলিশদের জন্য স্মৃতিসৌধ বানানো হয়েছিল। জি ঠিক আছে, স্মৃতিসৌধ বানানো হয়েছে, সেখানে তারা হেঁটে হেঁটে যাইয়া স্মৃতিসৌধের সামনে দাঁড়ায়, 30 জন অভিনেতা সবাই যারা শহীদ হয়েছে, 33 জন। আমাদের অতিথি এবং হচ্ছে আমাদের যে দর্শক আছে সবার হাতে আমরা মোমবাতি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তখন অভিনেতাদের সাথে সাথে দর্শকরাও ওই বেদিতে চলে যায়, পুলিশের যে বেদি, জি শহীদ বেদি, জি বেদিতে গিয়ে সেখানে আমাদের অতিথিরা মোমবাতি রাখে, তো অন্যান্য সাধারণ দর্শকরাও মোমবাতি রাখে। রাখার পরে হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত দিই, আমার সোনার বাংলা। তখন হচ্ছে যে পুরো গ্রাউন্ডে যত মানুষ ছিল হুম সবাই এই জাতীয় সঙ্গীত গাইতেছিল। আচ্ছা এটা হচ্ছে সেই দৃশ্যের ইনভলভমেন্ট। আরেকটা হচ্ছে দর্শককে এটাকে কি ইনভলভমেন্টের বলা যায় কিনা, সেটা হচ্ছে আমরা দামি ব্যবহার করছিলাম দুইটা। আচ্ছা ওই যে শপিং মলে যে বিভিন্ন রকমের যে দামি পাওয়া যায়, হুম হুম হুম, ঠিক আছে, ওই দামিগুলোকে নিয়ে এসে এগুলোকে কেটে, ঠিক আছে, এগুলোর হাত পায়ের মুভমেন্ট যাতে সাবলীল হয়, জি সেই মুভমেন্টের সাবলীলতা তৈরি করে কস্টিউম পরাইয়া, ঠিক আছে, আমরা ওই ব্যারাকে ছাদে এবং 3 তলায় দুইটা দামি রাখছিলাম। আচ্ছা যখন পাকিস্তানিদের সঙ্গে সরাসরি যুদ্ধ হচ্ছিল, জি মানে নাটকের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন হচ্ছে যে আমরা ওই যুদ্ধের মধ্যে আবার আতশবাজি ব্যবহার করছিলাম। হুম হুম আতশবাজির ফ্লেভারটা একদম মানে লাইভনেস তৈরি করে আর কি। আচ্ছা তখন ওই আমরা ওই দামি ফেলে দিই, একটা 3 তলা থেকে দামি ফেলাই, একটা ছাদ থেকে ফেলাই। আচ্ছা ঠিক আছে, দামি যখন ফেলি তখন হচ্ছে আমি ছিলাম দর্শকের মাঝখানে, আমি যে বিষয়টা দেখছি, খেয়াল করছি যে কিছু দর্শক হচ্ছে যে মানে
লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে সামনে চলে যাওয়ার একটা দু একজন চলে যেতে চাচ্ছিল, যে বোধহয় ছাদ থেকে সত্যি সত্যি কোনো অভিনেতা পড়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, তখন আমি বলি যে না ভাই, যাই না, এটা হচ্ছে যে পারফরমেন্স, হয়তো আমার যেতে দেওয়ার দরকার ছিল বা কিছু দূর গেলে তারা আবার ফিরে আসতো। হুম। বাট এই বিষয়টা দর্শককে ইনভলভ করানোর বিষয়টা আচ্ছা। তারা উপলব্ধি করে, এই জায়গাগুলো ছিল মজার আর কি, অভিজ্ঞতার ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া যে হুম আপনার কোরিওগ্রাফি ছিল হুম পারফরমেন্সে শুরুতেই হুম। তো সেক্ষেত্রে হ্যাঁ, শুরু করে আমাদের আহ, লোকজ যে ফর্মগুলো আছে হুম। সেই জায়গা থেকে আপনার নাটকে কোনো ধরনের প্রভাবিত ছিল কিনা, লোকনাট্যর কিছু আঙ্গিক বা অভিনয় রীতির ক্ষেত্রে সায়েন্স বা হচ্ছে ব্রেক বা এই ধরনের কোনো সব জায়গা থেকে আপনি সম্মিলিতভাবে ছিলেন নাকি আপনার মতো করে যদি একটু ব্যাখ্যা দিতেন? এটা, হ্যাঁ, এটা যে লোক ফর্ম বলতে আসলে মানে আমাদের আহ, আমরা ওভাবে করে লোক ফর্মের কোনো ডান্স ফর্ম বা করি না। তো আমরা লোক ফর্ম, একটা জিনিসকে আমরা বলতে পারি লোক ফর্মে, সেটা হচ্ছে আমার বর্ণনাত্মক যে অভিনয় রীতি, জি। ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে ধারা বর্ণনার মাধ্যমে ব্যবহার করি, আচ্ছা। এটা বলতে পারি। আচ্ছা। ঠিক আছে, যে বর্ণনাত্মক অভিনয় রীতিতে কি হয় সাধারণত, বলে যে হচ্ছে যে আপনারা আজকে যেখানে আসছেন এটা হচ্ছে একটা বটতলা, ঠিক হুম। আছে, এখানে একটা গানের আসর বসছে, আমি অমুক, আমি হচ্ছে বয় আছি, হুম। তারপরে সে গান গাইতেছে, আবার আবার অভিনয় করতেছে, আবার বর্ণনা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ধারা বর্ণনাটাকে ব্যবহার করছি, যে 25শে মার্চ রাত্রের যে গণহত্যা, জি। সেটাকে ধারা বর্ণনা হিসেবে আনছে। এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, বর্ণনাত্মক অভিনয় রীতি থেকে আমরা এটাকে ব্যবহার করছি। জি। আবার এই ওয়েস্টার্ন ঘরনায়ও যে এটাকে কি বলে, ওভার ভয়েস জি। বা অফ ভয়েস বলে, সেটাকে ও, ওই ওইটাকেও আমরা বলতে পারি যে এটা হয়তো ওয়েস্টার্ন অফ ভয়েস থেকে আসছে বা ওভার ভয়েস থেকে আসছে। ঠিক আছে, ধারা বর্ণনা, আচ্ছা। ঠিক আছে, পেছন থেকে। তারপরে হচ্ছে আমাদের কোরিওগ্রাফি গুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে যে স্বাভাবিক যে কোরিওগ্রাফি আছে সেইগুলো ব্যবহার করছি। ওয়েস্টার্ন ফর্ম বা ফোক ফর্ম ব্যবহার করে স্পেসিফিক করা যায় না। আচ্ছা। আর হচ্ছে অভিনয় রীতির ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু সংলাপ, দ্বন্দ্ব দ্বন্দ্ব এই ধরনের সিকোয়েন্স তৈরি করছিলাম সংলাপের মাধ্যমে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলতে পারি যে যতটুকু যথাযথ সম্ভব চেষ্টা করা, ওই বরাবর করা আর কি। আচ্ছা। সেক্ষেত্রে স্টানিস্লাভস্কি এসে যায়। আচ্ছা। এবার যদি একটু করে বলেন যে প্রোডাকশনের সেট সম্পর্কে, যেহেতু স্পেস তো বললেনই, লাইট, কস্টিউম, প্রপ সম্পর্কে ওকে একটু ওকে, যদি হ্যাঁ বলেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে যে কি বলবো, মিউজিক, লাইট, সেট, কস্টিউম, মিউজিক, হ্যাঁ। তাই জি। তো? জি। ওকে, লাইট, আমাদের উম, মূল বিষয় ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের 25শে মার্চ রাতের গণহত্যা। এবং এই গণহত্যা সংঘটিত হচ্ছিল কোথায়, প্রতিরোধ যুদ্ধ হচ্ছে কুমিল্লা পুলিশ লাইনে। তাহলে এখানে একটা হচ্ছে যে বেসামরিক পুলিশ, বেসামরিক সদস্য, আর একটা হচ্ছে যে সামরিক বাহিনী, জি। পুলিশ এবং হচ্ছে সেনাবাহিনী। জি। সেক্ষেত্রে কস্টিউমের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি হচ্ছে যে মানে সেনাবাহিনীর পাকিস্তানিদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই হচ্ছে যে পাকিস্তানিদের যে কস্টিউম, জি। ঠিক আছে, তাদের যে খাকি পোশাক, জি। তাদের যে হচ্ছে যে বেল্ট, তাদের যে হচ্ছে যে হেলমেট, জি। তাদের যে হচ্ছে গুলি বন্দুক রাখার যে হচ্ছে যে ওই আম, কার্তুজ গ্রেনেড রাখার যে বিষয়গুলো, ওগুলোকে আমরা ব্যবহার করছি, বুট, জি। এগুলোকে আমরা একদম হুবহু রাখার চেষ্টা করছি, যতটুকু যতটা বাস্তবসম্মত ভাবে রাখা যায়। আচ্ছা। পুলিশ লাইনে পুলিশ সদস্যদের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা খাকি প্যান্ট ব্যবহার করছি আচ্ছা। এবং হচ্ছে সাদা গেঞ্জি। কারণ পুলিশ লাইনে যারা থাকে তারা বিশ্রামে থাকে, জি। তারা অন ডিউটিতে থাকে না, তারা বিশ্রামে থাকে, যে যার মতো ব্যারাকে থাকে। জি। তো অন ডিউটিতে যেহেতু থাকে না, সেক্ষেত্রে হচ্ছে তারা সাধারণত একটা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকে, যে যার মতো ঘরে। কিন্তু আমরা সেটাকে কমন একটা জায়গায় নিয়ে আসছি, যারা খাকি প্যান্ট পরবে, খাকি জুতা পরবে, পিটি জুতা, এবং হচ্ছে সাদা গেঞ্জি দিচ্ছিলাম আমরা ওদের। জি। ঠিক আছে, আমাদের এক্ষেত্রে হচ্ছে পুলিশ সদস্যদের ক্ষেত্রে আমরা মেয়েদেরকেও ব্যবহার করছি, কিন্তু তখন তো পুলিশ সদস্য মেয়ে, কোনো নারী পুলিশ সদস্য ছিল না। সেক্ষেত্রে আমরা মেয়েদেরকেও নাটকে ব্যবহার করছি, মেয়েরাও হচ্ছে এই খাকি প্যান্ট এবং গেঞ্জি পরছে। তাদের ক্ষেত্রে এই বিষয়টা ছিল তারা ওড়না ব্যবহার করছিল, জি। কোমরে ওড়না ব্যবহার করছিল আর কি। বা হচ্ছে যে হ্যাঁ, ওড়না, এই। আর হচ্ছে প্রপস এর মধ্যে হচ্ছে যে বন্দুক,
ছিল একদম, মানে মানে কম্পালসারি আমাদের একটা প্রপস হচ্ছে যে পিস্তল, এটা তো রাখতেই হয়েছে। আচ্ছা, আর হচ্ছে কস্টিউমের কথা বললাম, তারপর হচ্ছে লাইটের কথা কি বলেন? লাইট, হ্যাঁ লাইটের ক্ষেত্রে হচ্ছে আমরা লাইটের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছিলাম হচ্ছে মুড লাইটিং। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ওপেন স্পেস যেহেতু, সেহেতু হচ্ছে যে আমাদের হচ্ছে যে রিয়েল লাইট ক্রিয়েট করাটা পসিবল না। হুম, ঠিক আছে। নাটকটা হচ্ছে যে নাটকের সময়, সংগঠনের সময় মানে মূলত 25শে মার্চ রাতের কালো গণহত্যা, মানে রাত প্রতিরোধ যুদ্ধ 25শে মার্চ রাতে। হুম, কিন্তু আমাদের নাটকের বিস্তৃতি কিন্তু 1 মাস জুড়ে, জি, একটা বিশাল সময়কে আমরা নিচ্ছি, একটা মাস, জি, 1 মাস জুড়ে 7ই মার্চের ভাষণ থেকে শুরু করছি আমরা। জি, 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে 25শে মার্চ রাতের গণহত্যা পর্যন্ত, মানে প্রতিরোধ যুদ্ধ পর্যন্ত। তাহলে আমরা হচ্ছে যে এক্ষেত্রে তো কখনো দিন কখনো রাত এভাবে করে তো আর হচ্ছে যে মানে আলাদা করা স্পেসিফিক ভাবে সম্ভব না, যেহেতু ওপেন স্পেস। জি, সেহেতু আমরা মুড লাইটিংটাকে ব্যবহার করার চেষ্টা করছি, আমরা কালার ব্যবহার করছি এক্ষেত্রে। প্রতিরোধের সময় লাল, তারপরে হচ্ছে বেদনার সময় নীল। ঠিক আছে, এইভাবে করে আমরা কালারটাকে ব্যবহার করছি। তারপর হচ্ছে ট্রেনিং এর সময়, ট্রেনিং পিরিয়ডের সময় হচ্ছে সাদা আলো ব্যবহার করার চেষ্টা করছি, মানে দিন বোঝানোর জন্য, আচ্ছা, এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিউজিকের ক্ষেত্রে হচ্ছে আমরা আহ, আমাদের যে গণ সঙ্গীত আছে, সেখানে গণসঙ্গীতের মধ্যে হচ্ছে আহ, আহ, ওই একটা গণসঙ্গীত ব্যবহার করছিলাম যে আমাদের মেনে ঠেকানো গণজোয়ারের কেউ, আহ, ওই গণসঙ্গীতটা কি জাস্ট ভুলে গেছি, যে এটা আমার ইয়াতে থাকবে, হ্যাঁ, স্ক্রিপ্টে থাকবে না, ওটা আমাদের ভিডিওতে আছে। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে সলিল চৌধুরী একটা গান ব্যবহার করছিলাম, আহ ঢেউ উঠছে কারা ফুটছে। ঠিক আছে, যদিও এটা আহ, এই নাটকের সঙ্গে প্রাসঙ্গিক না, মানে নাটকের সঙ্গে প্রাসঙ্গিক না বলতে ওই নাটকের সময়ের সঙ্গে প্রাসঙ্গিক না। গানটা হচ্ছে যে আমাদের বিদ্রোহের গান, হুম, 1947-এর আগে যে হচ্ছে যে ব্রিটিশ বিদ্রোহ, ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ, জি, সেই বিদ্রোহের গান, সেই বিদ্রোহের মুডটাকে আমরা এখানে নিয়ে আসছি আমাদের এই নাটকের ভেতরে। ওই গানটার মাধ্যমে ঢেউ উঠছে কারা ফুটছে, প্রাণ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। মানে এই গানটা ব্যবহার করছি এই জন্য যে যাতে হচ্ছে যে মানে বাঙালিরা জেগে উঠতেছে, জি, পুলিশ সদস্যরাদের ভিতরে দেশপ্রেম চেতনাবোধ জেগে উঠছে, এই জায়গা থেকে হচ্ছে আমরা এটাকে প্রাসঙ্গিক মনে করি, এটাকে আমরা ব্যবহার করছি এই জায়গায়। আচ্ছা, আর হচ্ছে যে পুলিশদের একটা গান ছিল হচ্ছে যে ওই যে আমাদের মেরে ঠেকানো যাবে না গণজোয়ারে কেউ, এই গানটা, এটা শুরুর লাইনটা ভুলে গেছি যেহেতু। কারণ হচ্ছে যে ওই পুলিশ সদস্য, এই ওনার নাম কি, যিনি পুলিশ সুপার ছিলেন, উনি ওদেরকে বললেন যে তোমাদের উজ্জীবিত হতে হবে, তোমার প্রতিরোধ করতে হবে, হুম, তোমাদের প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতে হবে, যে অস্ত্র আছে সে অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে। তো এই যে প্রতিরোধ করা, এই করা সে করে, সেই জন্য এই গানটা ব্যবহার করা। ঠিক আচ্ছা, আছে, এই। আর হচ্ছে এরপরে হচ্ছে জন মোহাম্মদ ধন্য হলো মা গো, এই গানটা ব্যবহার করছি আমরা। এই গানটা আমাদের এখানে লোকাল সঙ্গীত শিল্পীকে দিয়ে গাওয়াইছি। এখানকার স্টুডিওতে আমরা ভায়োলিন দিয়ে নতুন মিউজিক রেকর্ড করছি। তারপরে হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এটাও আমরা এখানে রেকর্ড করে ব্যবহার করছি। মানে আচ্ছা, অরিজিনাল ট্র্যাক ব্যবহার করি না আমরা, এখানে গাওয়াইছি, আবার গাওয়ানোর পর ব্যবহার করছি, এরকম আর কি। আচ্ছা, আর আরেকটা, হুম, হুম, সেটিংস এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, আমরা মাঠের মধ্যে হচ্ছে 1.5 ফিট, হুম, 1.5 ফিট উঁচু ডাইস ব্যবহার করছি। আচ্ছা, ঠিক আছে, কারণ যেহেতু আমার এটা দর্শকের আই লেভেল এবং অভিনেতা যদি মাটি একই অবস্থানে অবস্থান করে, তাহলে দেখতে অসুবিধা হবে, আচ্ছা, দর্শকদের দেখায় অসুবিধা হতে পারে। সেজন্য আমরা ওই মাঠের মধ্যে হচ্ছে যে ডাইস ফেলে দিছিলাম 1.5 ফিট উঁচু। আচ্ছা, ঠিক আছে, এবং হচ্ছে 1.5 ফিট উঁচু ডাইসের এক পাশে মানে এটা হচ্ছে আপরাইটে, অভিনেতার দর্শকের দিক থেকে আপরাইট, একদম আপরাইটে হচ্ছে যে আমরা ওখানে হচ্ছে যে 1.5 ফিট 3 ফিট হাইট ব্যবহার করছি। মানে টোটাল 1.5 ফিট, ওটা 3 ফিট, ওই থেকে আমরা ক্যান্টনমেন্ট জোন হিসেবে ব্যবহার করার জন্য। আচ্ছা, ওইটার পাশে হচ্ছে আমরা একটা হচ্ছে যে বাঁশ দিয়ে ওয়াচ টাওয়ার তৈরি করছিলাম, আচ্ছা, ওয়াচ টাওয়ার, এবং একটা হাইটে ওটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। তারপর হচ্ছে নিচটা হচ্ছে যে টোটাল, মানে এটাকে কি বলা যায়, নিউট্রাল স্পেস বলা যায়। আচ্ছা, নিউট্রাল স্পেস, এটাকে আমরা কনভার্ট করে নিতে পারি মানে এর মাধ্যমে, অভিনেতাদের মাধ্যমে। যখন মুক্তিযোদ্ধারা এসে দাঁড়ায়, পুলিশ সদস্যরা এসে দাঁড়ায়, তখন এটা পুলিশ লাইন হয়। তো
যখন আর্মি সদস্যরা এসে দাঁড়ায় তখন এটা ক্যান্টনমেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ট্রান্সফর্ম করার সুযোগের জন্য আমরা ওপেন স্পেস ব্যবহার করছি, নিউট্রাল। আচ্ছা। এই আরেকটা হচ্ছে যে ভাব ও রস নিয়ে যদি একটু বলতেন, যে পারফর্মার বা অডিয়েন্সের মধ্যে যে যদি একটু তাদের যে রসের নিষ্পত্তির কথা, ভাবের কথা যদি একটু বলতেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিষয়টা ছিল হচ্ছে যে অমানিসা, মানে না অন্ধকার। অমানিসা মানে হচ্ছে যে অন্ধকার না, এটা হচ্ছে অমাবস্যা। হুম ঠিক আছে, 25শে মার্চ কালো রাত্রের দিনও কিন্তু অমাবস্যা ছিল। হুম আবার হচ্ছে আহ বাংলাদেশে 9 মাসের জন্য ঘোর অন্ধকার নেমে আসে 25শে মার্চ রাত আচ্ছা রাত থেকে স্বাধীনতার আগ পর্যন্ত। হুম এই তিনটে বিষয়কে মাথায় রেখে জি 25শে মার্চ রাত, গভীর রাতে রাত অন্ধকারে এই ঘটনাটা ঘটতেছে। সেদিন সত্যি সত্যি অমাবস্যা ছিল, এবং বাংলাদেশের যে মানে মানুষের যুদ্ধকালীন দুর্যোগ, দুর্ভোগ, হুম সেইটাকেও আমরা অন্ধকার হিসেবে মিলিয়ে এই নাটকের নাম রাখছি অমানিসা। আচ্ছা কারণ অমানিসার পরেই আবার কি আসবে? অমানিসার পরেই হচ্ছে যে কি আসবে, এই পূর্ণিমা আসবে। হুম ঠিক আছে, সেটাকে মানে এই তিনটা জিনিস, চারটা জিনিসকে মাথায় রেখে অমানিসার পরে মানে কি বলে এটাকে, অমাবস্যার পরে পূর্ণিমা। হুম তাহলে অমাবস্যার পরে পূর্ণিমা, আলো, নতুন আলো আসবে। জি নতুন আলো আসবে, অন্ধকার, তারপর গভীর রাত, এই সমস্ত কিছুকে বেস করে আমরা নামতে অমানিসা। আচ্ছা আর হচ্ছে এই- এইটা হচ্ছে নাটকের মূল বিষয়, অন্ধকার। হুম এবং হচ্ছে যে নেমে আসা মানুষের জীবনে, বাংলাদেশের মানুষের জীবনে, পুলিশের জীবনে হুম যে অন্ধকার নেমে আসা, এখানে একটা বিভৎসতার বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু গণহত্যা, হুম তো এই বিভৎস রস হুম থেকে আমরা এখানে করার চেষ্টা করছি হচ্ছে যখন পুলিশ সদস্যদেরকে মারে, জি এই টর্চার করে এই জি জায়গাটায়, এবং করুণ রস, করুণ, যে যারা প্রাণ দিছে তাদের প্রতি আমাদের যে ভালোবাসা। জি ঠিক আছে, যে সে তাদের এই ভালোবাসাটা যেন আমাদেরকে স্পর্শ করে, করুণ, করুণ সুর, জি করুণ সুরের মাধ্যমে। ঠিক আছে, আমরা করুণ সুর, বিভৎসতা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছি, এবং এটা দর্শককে প্রভাবিত করছে। আচ্ছা নাটকের শেষে যখন আমার সোনার বাংলা আমরা গাইতেছিলাম সবাই, তখন একটা এখানে মানে বিমূর্ত পরিবেশ তৈরি হয়। আচ্ছা এটা হচ্ছে ওই স্পেসে উপস্থিত না থাকলে আসলে বোঝা যাবে না। একদম ঠিক আছে, এই বিষয়টাকে রস নিষ্পত্তিটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সফল। আচ্ছা ঠিক আছে, দর্শককে, এবং হচ্ছে ওই যে বললাম খামচি দিচ্ছে, হুম তারপর হচ্ছে যে উপর থেকে যে উম, দামি পড়ে গেল, দর্শক উঠে দৌড় দিয়ে ধরতে যাচ্ছে যে সত্যি সত্যি মানুষ পড়ে গেল কিনা, দর্শককে ইনভলভ করা। তারপর হচ্ছে যে এই যে আমার সোনার বাংলার মাধ্যমে নাটকটা শেষ করা, সেখানে সমস্ত মানুষজন গাইছে, সবার হাতে মোমবাতি, সবকিছু মিলাইয়া পরিবেশটাকে আমরা ক্রিয়েট করতে পারছি, নাটকের রসটাকে আমরা নিষ্পত্তি করতে পারছি। আচ্ছা আরেকটা বলতে চাইলাম আমি, এবার যদি বলি যে আপনার এই হুম, একটা জার্নির মধ্যে দিয়ে এর আগে প্রশ্ন করেছিলাম যে পাণ্ডুলিপি, সিনেমার পাণ্ডুলিপি হুম, আর হচ্ছে পরিবেশ থিয়েটার পাণ্ডুলিপি, যে হ্যাঁ, যে পরিবেশ থিয়েটার পাণ্ডুলিপি অনেক সময় ইম্প্রোভাইজেশন করতে করতে হয়, লিখতেও হয় না এটা। হ্যাঁ, ইম্প্রোভাইজ হ্যাঁ, বিষয়টা অনেকটা। তো তো আপনার কাছে কি মনে হয় ওভারঅল মিলে যে পরিবেশ থিয়েটার সাথে আর প্রসিনিয়ন থিয়েটারের মধ্যে পার্থক্য, মানে পার্থক্য একদম, মানে এই দুইটার মধ্যে ও, আপনার কাছে, আপনার জায়গা থেকে? এটা তো আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল ব্যবধান বলতে হচ্ছে প্রজিনিয়ামে একটা বদ্ধ গৃহের মধ্যে দর্শক বসে থাকে, দর্শক অন্ধকারে থাকে, অভিনেতা আলোতে থাকে, লাইট, মিউজিক, প্রপস, কস্টিউম, অভিনয় সবকিছু মিলে একটা নীরব পরিবেশ থাকে, যাতে অভিনেতাদের মনোযোগ দিয়ে অভিনয় করতে পারে, এরকম একটা বিষয় থাকে। আবার দর্শকরা যাতে মনোযোগ দিয়ে অভিনয়টা দেখতে পারে, হুম সেই পরিবেশটা প্রসিনিয়ামে থাকে। হুম কিন্তু পরিবেশ থিয়েটারে হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা। আমার ইচ্ছা হলে আমি দেখবো, ইচ্ছা না হলে আমি দেখবো না, আমি কাউকে বাধ্য করতে পারছি না, কারণ আমি খোলা আকাশের নিচে বসে আছি। হুম চারিদিকে অসংখ্য হচ্ছে যে মানে মনোযোগ আকর্ষণ করার মতো চারিদিকে অসংখ্য বিষয় আছে, গাছপালা আছে, মানুষের হাঁটা চলা আছে, গাড়ি ঘোড়ার আহ আসা যাওয়া আছে, মানুষে হাঁটতেছে, কারো ভালো লাগতেছে না, চলে যাচ্ছে, আসতেছে। সুতরাং এই যে বেসিক ডিফারেন্স যে এটা তো আহ, ভাইয়া যখন পথ নাটক করে তখন তো হুম, ওইটা এখানেও তো ওইরকমই হয়, তাহলে কি পরিবেশ থিয়েটারের সাথে পথনাটকের তো সাদৃশ্যতা, সাদৃশ্যতা হয়ে যাচ্ছে না? না, ওইটা বলছি না।
আম, পরিবেশ থিয়েটারের পথনাটকের সাথে পরিবেশ থিয়েটারের পার্থক্য হচ্ছে পথনাটক তো পথের যে কোনো জায়গায় হতে পারে। হুম ঠিক আছে, পরিবেশ থিয়েটারের বিষয়টা হচ্ছে যে আমরা একটা স্পেসিফিক পরিবেশে যাচ্ছি, হুম একটা স্পেসিফিক স্থানে যাচ্ছি। সেই স্থানের সঙ্গে ওইখানকার ঘটনা এবং ওখানকার যে মানুষের রীতিনীতি, মানুষের জীবন চলন, আচার আচরণ, বৈশিষ্ট্য সমস্ত কিছুকে বেসড করে আমাদের ওই স্পেসটাতে কাজটা করতে হচ্ছে, হুম আচ্ছা যেটা পথনাটকে করতে হচ্ছে না। আচ্ছা তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। আমি জাস্ট পরিবেশ, ওপেন স্পেস এবং হচ্ছে যে আবদ্ধ পরিবেশ এবং হচ্ছে খোলা পরিবেশের কথা বলছি। আচ্ছা আবদ্ধ পরিবেশ এবং খোলা পরিবেশ, আবদ্ধ পরিবেশে মনোযোগ দিয়ে নাটক দেখার পরিবেশের তৈরি করা থাকে, কিন্তু পরিবেশ থিয়েটার ওপেন স্পেসের পারফরমেন্সের বৈশিষ্ট্যটা এমন হতে হয় যাতে দর্শক দেখতে বাধ্য হয়, হুম দর্শকের মনোযোগটাকে টেনে নিতে হয় আহ অভিনয়ের মাধ্যমে, লাইটের মাধ্যমে, স্পেসটাকে ক্রিয়েট করার মাধ্যমে। ঠিক আছে, এখানে পরিবেশ থিয়েটার, রিচার্ড শেখনারের পরিবেশ থিয়েটারের একটা বৈশিষ্ট্য এভাবে বলা আছে যে অভিনেতাদেরকেও হচ্ছে কি হিসেবে ব্যবহার করতে হবে, হুম যে হচ্ছে যে এই পরিবেশের অংশ হিসেবে ব্যবহার করতে হবে। এবং তারাই হচ্ছে তাদের শরীর দিয়ে তারা কি তৈরি করবে, ওই পরিবেশটা তৈরি করবে, দর্শক যাতে ওইটার সাথে অ্যাটাচমেন্টে আসে। ঠিক আছে, পরিবেশ থিয়েটারের পার্থক্য হচ্ছে এটা, যেটা প্রসিনিয়ামে অতটা না আর কি। প্রসিনিয়ামে এটা একটু পার্থক্য আছে। আর বেসিক মিলটা তো হচ্ছে অভিনয় করতে হচ্ছে দোনোটা জায়গায়। হুম ঠিক আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে দোনোটা জায়গায় আমরা একটা গল্প বলার চেষ্টা করতে। গল্প জি হ্যাঁ, পরিবেশ থিয়েটার আমরা একটা গল্প বলার চেষ্টা করছি, প্রশ্নে আমরা একটা গল্প বলার চেষ্টা করছি। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে গল্পটা বলা আচ্ছা এবং গল্পটার সঙ্গে দর্শককে পরিচয় করে দেয়, একাত্মতা করা, দর্শককে ইনভলভ করা। জি যে রসটা নিষ্পত্তি হচ্ছে দর্শক যেন সেই রসটা আস্বাদন করতে পারে। এটা কমন দোনোর ক্ষেত্রে। পার্থক্য হচ্ছে যে উপস্থাপনার ধরনের ক্ষেত্রে। হ্যাঁ, এবার যদি আসি হ্যাঁ, যে পরিবেশ থিয়েটারের যে আছে না, বলে যে টার্গেট দর্শক আমক দর্শক, তো হুম আপনার হুম, ক্ষেত্রে এই পরিবেশ থিয়েটার দর্শক বলতে আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? ওকে। আমরা হচ্ছে কুমিল্লা শহরে পোস্টারিং করছিলাম, এবং হচ্ছে যে মাইকিং করছিলাম কি, মাইকিং হয়েছিল। আচ্ছা যাক, আমরা হচ্ছে যে বিভিন্ন মানে যারা মান্যগণ্য আছেন কুমিল্লা শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সেক্টরের কলেজের অধ্যক্ষ যারা আছেন, তাদেরকে আমরা চিঠি পাঠাইছি, পোস্টার লাগাইছি। তারপর হচ্ছে যে পুলিশ লাইনের যে স্কুল আছে সেই স্কুলের দর্শক এই বাচ্চাদেরকে বলা হয়েছিল নিম্ন আদালত দেখতে আসার জন্য। তারপর পুলিশ লাইনের মধ্যে তো কয়েকশো মানুষ তো থাকেই ব্যারাকের মধ্যে। ঠিক আছে, পুলিশ সদস্য। তো স্বাভাবিকভাবে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে পুলিশ সদস্যরাও দেখুক তাদের সাথে 1971 সালে কি ঘটছিল আর কি। ঠিক জি আছে, জি এবং হচ্ছে এই নাটকে হচ্ছে বা বাস্তবে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনকে হত্যা করা হয়। জি আমাদের এই নাটকেও হচ্ছে যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন দেখার জন্য। আচ্ছা তো আমরা নাটকের শেষে যখন জেলা প্রশাসককে গুলি করে হত্যা করা হয়, তখন জেলা প্রশাসক মরতে মরতে হচ্ছে জয় বাংলা স্লোগান দেয়। তো জি সাথে সাথে আমাদের যে জেলা প্রশাসক ছিলেন বর্তমান ওই সময়, জি তিনি হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন দুইবার। ঠিক আচ্ছা আছে, ইনভলভ হয়ে গিয়ে আর কি। তা আচ্ছা আমাদের এখানে পুলিশ সদস্য, স্টুডেন্ট, নাট্যকর্মী, তারপর হচ্ছে স্কুলের বাচ্চারা, তারপর হচ্ছে যারা বিভিন্ন পারফর্মার, যে 100 পারফর্মাররা যারা আসছে বিভিন্ন জায়গাতে পারফরমেন্স করতে, তাদের বন্ধু বান্ধব, তাদের পরিবারের সদস্য মিলে একটা 1,500 মানুষের একটা সমাবেশ এমনিতে হয়ে গেছে। আচ্ছা টোটাল কত হাজার দর্শক ছিল ভাইয়া? আমার ধারণা অনুযায়ী হচ্ছে যে 1,000-1,200 বা হচ্ছে 1,000 এরকম হবে আর কি। আচ্ছা মানে এরকম হবে, 1,000-1,200, 1,000 কি এরকম হবে না, 1,000-1,200 দর্শক। হ্যাঁ, ওরকম হবে আরেকটা ভাইয়া, আনুমানিক আর যে কি। কোনো মুক্তিযোদ্ধা যে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল ওই সময় হ্যাঁ, পারফরমেন্সের ক্ষেত্রে? হ্যাঁ, উপস্থিত ছিল কর্মস্থলে। আচ্ছা উপস্থিত ছিল ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, উপস্থিত ছিল। এবং কুমিল্লা শহরে দু একজন পুলিশ সদস্য বোধহয় ও মানে মারা গেছিলেন, তাদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিল এখানে। আচ্ছা হ্যাঁ, আরেকটা প্রশ্ন করার ছিল, সেটা তো পেয়ে গেছি, না বলার আগে আপনি বলে দিচ্ছেন যে উম, এই অমানিশা যে নাটকের নাম, এর সার্থকতা কোথায়, এটা তো আপনি আচ্ছা, বলেই আচ্ছা, দিলেন। আচ্ছা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে
সংকট ও সম্ভাবনা, এটা আমার আরেকটা চ্যাপ্টার। তো আপনার আচ্ছা। কাছে কি মনে হয় যে এই কাজটা করতে গিয়ে আমাদের হুম। বর্তমান সময়ের যে শিল্প চর্চা বা নাট্য চর্চার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে আপনার নাটক করতে গিয়ে কি 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 ধরনের হুম। সংকটে আপনি ফেস করেছেন, সমস্যা সংকটে? ওকে, পরিবেশ থিয়েটারের সবচেয়ে বড় সংকট হচ্ছে এটার বাজেট। ঠিক আছে, আচ্ছা, কারণ হচ্ছে এটা যদি অনেক বড় স্পেস নিয়ে বড় ঘটনা নিয়ে করতে হয়, তাহলে অনেক বড় বাজেটের দরকার, আচ্ছা, অনেক বেশি অভিনেতার দরকার। আচ্ছা, ঠিক আছে, এবং অনেক বেশি মানুষ উপস্থিত হবে দেখার জন্য। এই বিশাল সংখ্যক মানুষকে শোনানোর জন্য সাউন্ডের ব্যবস্থা করতে হবে, সাউন্ডটা অনেক কস্টলি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে যে এই যে বিশাল স্পেসকে আলোকিত করার জন্য যে লাইট অ্যারেঞ্জমেন্ট, জি, ঠিক আছে, এটা অনেক ব্যয় সাপেক্ষ বিষয় আর কি। আচ্ছা, তাহলে তারপরে এই যে বিশাল সংখ্যক অভিনেতা অভিনেত্রীকে একত্রিত করে একটা দীর্ঘ সময় রিহার্সাল প্রসেসে যাওয়া, তাদেরকে তাদের তাদের রিহার্সাল কস্ট একটা আছে না, রিহার্সাল কস্ট বলে একটা বিষয় তো আছে, আমরা সবাই বলতেই পারি। জি, রিহার্সাল কস্ট মানে কি, একটু চা পানি এগুলা খাওয়া, এগুলো তো স্বাভাবিকভাবেই রিহার্সাল কস্টের মধ্যে পড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বিশাল সংখ্যক অভিনেতার বিশাল সংখ্যক কস্টিউম, তাদের প্রপস, তাদের মেকআপ, ঠিক আছে, এটার জন্য বিশাল বাজেটের দরকার। এটা তো প্রথম সংকট। আচ্ছা, আর সম্ভাবনাটা হচ্ছে যে মানে বিভিন্ন আমরা যে গ্রুপটি পরিচিত করতে গিয়ে বিএনসি স্কাউটের ছেলেপেলেদেরকে নিয়ে এসে থিয়েটারের সাথে সম্পৃক্ত করেছি। জি, এই সম্পৃক্ততা তো পরিবেশ থিয়েটার না করলেও ওদেরকে আমরা সম্পৃক্ত করতে পারতাম না। আচ্ছা, তারা বিএনসিসি করতো, তারা থিয়েটার করতো না। তাদেরকে আমরা থিয়েটারের সাথে ইনভলভ করে থিয়েটার কি, থিয়েটার কিভাবে হয়, ঠিক আছে, থিয়েটার আদতে কি জিনিস, সেটা আমরা ওদেরকে বোঝাইতে পারছি। জি, তারা বুঝছে। ঠিক আছে, থিয়েটার সম্পর্কে আমাদের যারা থিয়েটার করি না আমরা, হুম, তাদের বিভিন্ন রকম নেগেটিভ অ্যাপ্রোচ থাকে, নেগেটিভ ধারণা থাকে। অন্তত পক্ষে এই পরিবেশ থিয়েটার করতে গিয়ে দেড়শো ছেলে পেলে থিয়েটার সম্পর্কে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে। আচ্ছা, তারা প্রথম থিয়েটার অভিনয় করলো, ঠিক আছে, তারা হয়তো পরবর্তী প্রজন্মকে থিয়েটার করতে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে, কারণ তারা জেনে গেছে, দেখে গেছে থিয়েটারটা কি। দেন হচ্ছে আহ আমরা প্রসিনিয়ামে যখন করি, আমরা কিন্তু দর্শক সংকটের মধ্যে, দর্শক স্বল্পতার ভিতর দিয়ে যাই। দর্শক কম থাকে, খুবই ঘুরে ফিরে একই দর্শক বারবার নাটক দেখতে আসে, জি, তাই না? জি, আহ বাইরের যে দর্শক আছে, সাধারণ যে মানুষ আছে, তারা আসলে শিল্পকলার ভিতরে ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা তারা ভাবে যে কি না কি ওখানে কিভাবে কি হয়, কোনোদিন আসে না, ঢুকতে চায় না। এরকম আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, নিয়ে যেতে হয় তাদেরকে ধরে ধরে। হ্যাঁ, জি, যে আজকে নাটক দেখবো, বললাম তো কোনো দিন না, আচ্ছা চলো আমি দেখাচ্ছি। এভাবে করে আমরা অভিনেতা নিয়ে আসি, সরি দর্শক নিয়ে আসি। কিন্তু এই যে পরিবেশ থিয়েটার, এটা যখন ওপেন স্পেসে হচ্ছে, মানুষজন দেখছে, ঠিক আছে, একটা মানসম্মত পরিবেশ থিয়েটার যদি হয়, সেখানে যে হাজার দেড় হাজার মানুষ যদি উপস্থিত থাকে, যারা কখনো থিয়েটার করে নাই, থিয়েটার দেখে নাই, তাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে তারা একটা থিয়েটার দেখে। আচ্ছা। আরেকটা বিষয় এবং হচ্ছে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলেন, তাহলে বলেন। তাহলে পরবর্তীতে তারা হয়তো যখন জানবে যে শিল্পকলায় নাটক হচ্ছে, তারা কিন্তু তারা নাটক দেখতে আসবে। জি, ঠিক আছে, আবার হচ্ছে এখানে এই যে পরিবেশ থিয়েটারের আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা একটা সত্য ঘটনাকে এখানে রিপ্রেজেন্ট করছি, আবার পুনরায় রিক্রিয়েট করছি। ওই মোমেন্টটাতে আমরা চেষ্টা করছি হচ্ছে, শতভাগ চেষ্টা করছি যাতে ওই পরিবেশটা আবার ফিরে আসা যায়, 1971 সালে ওই পরিবেশটাকে আবার তৈরি করা যায় আর কি। তো আচ্ছা, যারা চোখের সামনে মুক্তিযুদ্ধ দেখে নাই, যারা হচ্ছে যে ওই পুলিশ লাইনে কি ঘটনাটা ঘটছে তারা জানতো না, তারা সেটা চোখের সামনে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা লাভ করলো। জি। আপনি একটু আগে বললেন যে অনেক বড় স্পেস লাগবে। তো বড় স্পেস না করে যে ছোট স্পেসে যদি আমার সেই ঘটনাগুলো থাকে, ছোট ছোট স্পেসে যদি হ্যাঁ, হতে আমি, পারে ছোট স্পেসের মধ্যে, হতে পারে পারিবারিক ঘটনা যদি হয়। হুম, ঠিক আছে, পরিবেশ থিয়েটার আমরা চাইলে যে কোনো একটা পরিবেশে চলে গেলাম, জি, সেখানে গিয়ে আমরা করলাম, কোনো একটা পার্কে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা করলাম, স্পেস অনুযায়ী ভেরি করবে। আমি বলছিলাম যে যেহেতু এটা পুলিশ লাইন গণহত্যা, জি, বিশাল প্রেক্ষাপট, জি, স্পেসটাই বড়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই হুম, বাজেটটা বড় প্রয়োজন হয়ে যায়। হুম, ঠিক আছে, এখন আমার ঘটনা যদি দু তিনজন মানুষের হয়, সেটা যদি কোনো পার্কের ঘটনা হয়, আমি পার্ক করতে পারছি না পরিবেশ থিয়েটার। লাস্ট ঠিক আছে। কয়েকটা কোশ্চেন করি, সেটা এটা দিয়েই শেষ।
যে আপনার কাছে কি মনে হয় আগামী থিয়েটার হিসেবে, কারণ এই থিয়েটারটা অনেক মানুষের কাছে একদম, যেহেতু স্পেসটাই একটা ঘটনা হয়ে যায়, আর সেই ঘটনার মধ্যে যখন যে কোনো মানুষ প্রবেশ করে সেই ঘটনার হুম, অংশ হয়ে যায় যখন হুম, আপনি একটা দৃশ্যমান করে ফেলেন। তো সেই ক্ষেত্রে হুম, মানুষও সহজেই ঘটনার সঙ্গে আবার সেই যে ঘটনা ঘটছে তার সঙ্গে একদম চাক্ষুষ দেখছে, সেক্ষেত্রে হুম, পরিপূর্ণ ঘটনাকে সে ধারণও করতে পারে। দর্শকরা, আমি হুম, কয়েকটা নাটক দেখেছি, সে জায়গাতে আমার হুম, এক্সপিরিয়েন্সে বলতে। তো সেই হুম, ক্ষেত্রে মেসেজ, যেহেতু আমরা বলি যে নাটক মানে মেসেজ দাও, থিয়েটার মানে কোনো বার্তা প্রদান, তো হুম, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আগামী থিয়েটার, যেহেতু এখন পৃথিবীতে নতুন নতুন থিয়েটার, প্রচুর থিয়েটার থিয়েটার হচ্ছে, তো হুম, আমাদের থিয়েটার জায়গাতে অনেক পিছিয়ে আমরা, তো হুম। আমাদের জায়গা থেকে আপনার জায়গা থেকে আগামী থিয়েটার হিসেবে কতটুকু সম্ভাবনাময়, মানে যদি বলেন যে কতটুকু সম্ভাবনাময়? হ্যাঁ, চর্চার ক্ষেত্রে, হ্যাঁ, বা প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠা পেতে। আচ্ছা, মানে পরিস্থিতির প্রতিষ্ঠার সম্ভাবনা। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা স্টেবিলিটি, যে আমি বাংলাদেশ শিল্পকলা একটা করে প্রোডাকশন করছে আর আর হচ্ছে না, হুম, তো আপনার হুম। যদি, আপনি যদি চান যে না আমি একটা পরিবেশ থেকে করতে চাই, তো না, এই যে সেক্ষেত্রে। আমি আমি একটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে যে পরিবেশ থিয়েটারের এই এই যে বিষয়টা একটা মানে হিউজনেস, ঠিক আছে, বিশালত্ব, জি, ঠিক আছে, এই বিশালত্বটাই হচ্ছে যে পরিবেশ থিয়েটারের একটা সংকট, যেটাকে রেগুলার করতে না পারার সংকট, জি, ঠিক আছে। এটাকে যদি কোনো এক ভাবে মানে, হ্যাঁ, এই 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 বিষয়ে হচ্ছে যে খুব ভালো প্রশ্ন করছিলেন আমাদের বিশেষত অর্ক। তার ফেসবুক স্ট্যাটাসে বলছিলেন যে সব পরিবেশ থিয়েটার রাতে কেন, দিনের বেলায় কোনো পরিবেশ থিয়েটার নাই কেন, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন করছিলেন। তাহলে ধরেন আমরা যদি দিনের বেলায় করি তাহলে হুম, হচ্ছে আমাদের এই বাড়তি যে লাইটের সংযোজনা, হুম, সেটার কস্টটা কমে যায়, ঠিক জি, আছে। তাহলে হচ্ছে আমাদেরকে কৌশলী হতে হবে যে কিভাবে করে আসলে আমরা পরিবেশ থিয়েটারের কে আরো বেশি সহজ করে নিয়ে আসতে পারি এবং হচ্ছে যে এটার খরচটা কমাই আনতে পারি, জি, ঠিক আছে। তাইলে হচ্ছে পরিবেশ থিয়েটারটাকে আমাদের রেগুলার চর্চার মধ্যে আনা যাবে। আচ্ছা, সেটার জন্য আমাদেরকে ওইটা বের করতে হবে যে আমরা কোন ধরনের পরিবেশ থিয়েটার করব, এবং হচ্ছে সেটা করতে গেলে আমাদের যে সংকট আসবে, হুম, অর্থ বা হচ্ছে যে প্রপস কস্টিউম, এইগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, এভাবে করে আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, তাইলে হয়তো আমরা অনেক কম খরচে আহ হচ্ছে যে পরিবেশ থিয়েটার করতে পারবো রেগুলার, আচ্ছা, ঠিক আছে। যদি আমরা ওই মানে অর্থনৈতিক বিষয়টাকে প্রাধান্য দেয় তাহলে কিন্তু পরিবেশ থিয়েটার রেগুলার করা সম্ভব হবে না। আচ্ছা, অনেক বিশাল খরচের বিষয়, তার মানে আমার আমার প্র্যাকটিক্যালি খরচটাকে কমিয়ে আনতে হবে, আচ্ছা, কমিয়ে এনে রেগুলার রেগুলার যাতে করতে পারি সেই পদ্ধতিটা, পরিবেশটা খুঁজে বের করতে হবে, ওইটা খুঁজে বের করতে হবে। আচ্ছা। আমাদের রিসেন্ট একটা মানে কাজ করেছি আমি যে আশিস খন্দকারের সাথে, যার হুম, হুম, ভিত্তি হচ্ছে পরিবেশ থিয়েটার। তো সেখানে হুম, আমরা মাত্র ক্যারেক্টার ছিলাম 6 জন, দ্য স্কুল ফর হুম, লাইফসে, আর হুম, লাইটের ব্যবহার ছিল খুবই সীমিত। তো হুম, উনি 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 আমাকে, ওনার একটা ইন্টারভিউ নিলাম রিসেন্ট, তো ওনাকে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার লাইটিংটা কীভাবে করেন, তো উনি বলছে আমি তো আমার শরীর দিয়ে আগে বুঝতে হবে যে আমার লাইটের টেম্পারেচার কতটুকু চাই, বা হচ্ছে আমি হুম, হুম, কতটুকু আমার দরকার, সো ডে হুম। লাইটের ফ্লেভারটা ফিলটা নিয়ে তো আমাকে করতে হবে। তো এটা হচ্ছে ওনার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, আপনি একজন বিশ্ববিদ্যালয় হ্যাঁ, একাডেমিক জায়গা থেকে আপনাদের যে গবেষণা বা হচ্ছে আপনাদের চর্চা, যে সেই ক্ষেত্রে আপনাদের কোনো রেসপন্সিবিলিটি আছে কি? আমি বুঝতেছি না। বোঝেননি, মানে বলছি আপনি হ্যালো। একজন, হ্যালো হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হুম, একজন গবেষক, এবং আপনাদের কাজ হচ্ছে থিয়েটার চর্চাকে আরও বেশি সমৃদ্ধ করা। সে জায়গা হুম। থেকে, একাডেমিক জায়গা থেকে পরিবেশ থিয়েটার নিয়ে কোনো ধরনের ভাবনা বা হচ্ছে এটাকে এস্টাবলিশড করার জন্য, বা আপনার শিক্ষার্থীদেরকে যে পরিবেশ নিয়ে চর্চা করে, সেই ক্ষেত্রে কোনো ধরনের ভাবনা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আছে কিনা? আম, না, আমার একটা পরিকল্পনা ছিল এরকম যে হচ্ছে কবর নাটকটা, হ্যাঁ, জি, কবর নাটকটা হচ্ছে যে ওপেন স্পেসে করা, জি, পরিবেশে করা, একটা পরিবেশ তৈরি করে পরিবেশটাতে করা। আচ্ছা, সুতরাং আমরা চাইলে হচ্ছে পরিবেশ থিয়েটারের
মানে স্পেস অনুযায়ী নাটক নির্বাচন করতে পারি বা নাটক লিখতে পারি। জি লিখে আমরা ওই স্পেসে গিয়ে ওই নাটকটার চর্চা করতে পারি। জি তো এক্ষেত্রে হচ্ছে স্পেস থিয়েটার বলে একটা থিয়েটারের কথা বলা হচ্ছে, জি সেটাকে আমরা পরিবেশ থিয়েটারও বলতে পারি। ঠিক আছে, জি তাইলে হচ্ছে যে নতুন চর্চার ক্ষেত্রে আমাদেরকে আসলে ভাবতে হবে যে প্রসিনিয়ামের বাইরে জি থিয়েটারকে আর কিভাবে হচ্ছে যে দর্শকের কাছে নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়া আর যায়। কিভাবে নতুন নতুন ভাবে চর্চার রাস্তা খুঁজে বের করা যায়। এবং গবেষণার বিষয়বস্তু হওয়া উচিত এইভাবে যে কিভাবে এটাকে আরো জনমুখী, সহজ এবং হচ্ছে নমনীয়, জি ঠিক আছে, বহনীয় করা যায়। আচ্ছা খরচ আহ, মানে অর্থনৈতিক বিষয়টাকে আহ কমিয়ে নিয়ে এসে কিভাবে করে, এই ক্ষেত্রে গবেষণা হতে পারে আচ্ছা। আমার মনে হয় আর কি। হ্যাঁ, আরেকটা লাস্ট কোশ্চেন, যে আপনার কাছে সংজ্ঞায়িত জায়গা থেকে, ডেফিনেশন জায়গা থেকে পরিবেশ থিয়েটার যদি আপনি এক লাইনে বলেন যে আমি যদি পরিবেশ থিয়েটার এই, তাহলে আপনি কি বলবেন? পরিবেশ থিয়েটারকে এক লাইনে কি বলবো? ডেফিনেশনের জায়গা থেকে, যেহেতু আপনি কাজ করেছেন, পড়াশোনা করেছেন বা হুম আমরা হুম জায়গা দেখেছেন, তো সে জায়গা থেকে হুম। আপনার কাছে, আপনার স্বতন্ত্র জায়গা থেকে যে মানে সংজ্ঞায়িত বা ডেফিনেশন করলে আপনি এটাকে কি বলবেন? আমার মানে বলা যায় এভাবে, একটা নির্দিষ্ট ঘটনা সেটা যে জায়গায় ঘটছে সে জায়গায় গিয়ে সেখানকার মানুষের সঙ্গে একাত্ম হয়ে ওই ঘটনাটাকে পুনরায় উপস্থাপন করা, এটাকে আমরা হয়তো পরিবেশ, ওই পরিবেশটাকে আবার ক্রিয়েট করা, যে পরিবেশে ঘটনাটা ঘটছে, জি ঠিক আছে, সেইটাকে আমরা পরিবেশ থিয়েটার বলতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে হুম। এখন আমি একটা ভিডিও কলে কল দিব, একটা ছবি নিব, ছবি নিয়ে আমি আমার গাইডকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই আমি একটু শার্ট টাট করে নিয়ে থ্যাংক করে ইউ ভাইয়া, নিই। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।